প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। আপনারা জানেন যে ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি ঘুরপাক খাচ্ছে। এ কারণে আমরা বারবার ইরানকে সামনে নিয়ে আসছি। আজও আমরা ইরানকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে বিশ্লেষণের চেষ্টা করব। আজকের সর্বশেষ যে ঘটনা ঘটেছে সেটি হলো যে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি ঈদে গাদির এবং ইরানের বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার এই বার্তা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব। এরপর আমরা আমেরিকায় প্রতিনিধি পরিষদে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাশ নিয়ে এবং এর প্রভাব নিয়ে বিশ্লেষণ করব। পাশাপাশি ইরানে আজকে আরো যেসব ঘটনা ঘটেছে সেদিকে একটু নজর দেব। চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি আজ ঈদে গাদির এবং ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে বার্তা দিয়েছেন তাতে তিনি সুস্পষ্টভাবে জাতিকে সতর্ক করেছেন। তিনি বলেছেন যে আমাদের শত্রুরা এরই মধ্যে সামরিক দিক থেকে অর্থাৎ সশস্ত্র বাহিনীর কাছে পরাজিত হয়েছে এবং তারা নানাভাবে সেটা স্বীকারও করে নিয়েছে। কিন্তু এই পরাজয়ের ক্ষতিপূরণের জন্য তারা এখন হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে, অর্থাৎ সামরিক দিকের বাইরে গিয়ে তারা নানা দিক থেকে ইরানের বিরুদ্ধে এখন যুদ্ধ শুরু করেছে। হাইব্রিড যুদ্ধ বলতে তিনি নানা আঙ্গিক বুঝাতে চেয়েছেন, যেমন ধরুন প্রোপাগান্ডা অর্থাৎ মিডিয়ার মাধ্যমে ইরানের বিরুদ্ধে অপপ্রচার জোরদার করা হয়েছে, ইরানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ বাড়ানো হয়েছে, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানো হয়েছে এবং বাড়ানো হচ্ছে, ইরানের বিরুদ্ধে সাইবার হামলার মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর বাইরে আরো যত সুযোগ সুবিধা তাদের রয়েছে সেগুলোকে তারা কাজে লাগাচ্ছে। বিভিন্ন দেশের উপর চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে আরো কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরান বিশ্বে অনেক প্রভাবশালী হয়ে উঠেছে, কিন্তু আমেরিকা তার সর্বশক্তি নিয়োগ করছে যেহেতু তারা সামরিক দিক থেকে এরই মধ্যে ব্যর্থ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই প্রসঙ্গটি টেনে বলেছেন যে জাতিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তিনি বোঝাতে চেয়েছেন যে ইরানে যেহেতু এখন জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং ইরানি জাতি ঐক্যবদ্ধ থাকার কারণে সেখানে কোনো ধরনের বিদ্রোহ বা ঝগড়া বিবাদ তৈরি করতে পারছে না, এবং এই যে ইরানিদের ইস্পাত কঠিন ঐক্য ও সংহতি, এটা এখন আমেরিকার জন্য, আমেরিকার সামরিক বাহিনী, ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য একটা হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এই আশা বাদ দিয়ে দিয়েছে যে ইরানের ভেতরে আর ইসলামী সরকার ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়। এই যে অবস্থা, এইটাতে যাতে হঠাৎ করে কোনো পরিবর্তন না আসে, জাতি যাতে তাদের ঐক্য ও সংহতি ধরে রাখে, ইরানি জাতির মধ্যে যাতে হতাশা ঢুকতে না পারে, সে ব্যাপারে সোচ্চার থাকতে তিনি ইরানের সরকার এবং জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প দাবি করেছেন ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হচ্ছে। অপরদিকে আমরা দেখেছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আল মায়াদিন টিভি চ্যানেলকে এক সাক্ষাৎকারে বলেছেন যে আলোচনায় আমাদের সাথে হচ্ছে না বললেই চলে, কিছুটা আমাদের মধ্যে তথ্য এবং বার্তা আদান প্রদান হচ্ছে কিন্তু খুব একটা অগ্রগতি নেই। কিন্তু ট্রাম্প বলছেন যে আলোচনায় অগ্রগতি হচ্ছে। পরস্পর এই যে পরস্পর বিরোধী বক্তব্য, এটা আসলে নতুন কিছু নয়। এর আগেও ট্রাম্প যখনই বক্তব্য দিয়েছেন বলেছেন যে আলোচনায় অগ্রগতি হচ্ছে, খুব শিগগিরই একটা চুক্তি হয়ে যাবে। এবারও তিনি বলেছেন যে এই সপ্তাহের শেষেই একটা চুক্তি হয়ে যেতে পারে।
এসব বক্তব্য আসলে তিনি কেন দেন? এর কারণ হলো তিনি জানেন যে সারা বিশ্বেই তার সিদ্ধান্তের একটা নেতিবাচক প্রভাব পড়েছে, বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে, বিশ্ব বাণিজ্যে এর মারাত্মক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সারা বিশ্বেই মন্দার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে আমেরিকায় জ্বালানি তেল, পেট্রোল, কেরোসিন এগুলোর দাম অনেক বেড়ে গেছে। করোনা কালের পর এই প্রথম এত বেশি দাম বেড়েছে, যেটাতে জনগণ মারাত্মকভাবে ক্ষুব্ধ এবং ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। তিনি এ ধরনের বক্তব্য দিয়ে মানুষের মধ্যে আশা সঞ্চার করতে চান, পাশাপাশি আন্তর্জাতিক বাজারে একটা প্রভাব রাখতে চান এইভাবে যে যাতে হুট করে তেলের দাম আর বেড়ে না যায় বা জিনিসপত্রের দাম বেড়ে না যায়। কিন্তু ইরানি কর্তৃপক্ষ যখন কথা বলেন তারা কিন্তু সত্যটাই বলেন, কারণ তাদের পক্ষের যদি আমরা কথা এবং তাদের যে অতীত বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে ইরানিরা সত্য বলেছেন, ট্রাম্প বারবার মিথ্যা বলেছেন। এর ফলে আমরা এই দুইজনের পরস্পর বিরোধী বক্তব্যের একটি বক্তব্যকে গ্রহণ করতে পারি। সেটি হলো যে আরাকচি বলেছেন যে আলোচনায় খুব একটা অগ্রগতি হচ্ছে না, আলোচনা চলছে না বলা যায়, যতটুকু হচ্ছে শুধু তথ্য আদান প্রদান। এর ফলে দেখা যাচ্ছে যে গত কয়েকদিনে বিশেষ করে লেবানন ইস্যুতে যখন দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে উঠে গেল, তখন থেকে ইরান এবং আমেরিকার মধ্যে যোগাযোগ অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। আলোচনাও খুব একটা এগোচ্ছে না। ইরান এর আগে যে প্রস্তাব দিয়েছিল সেটাতে কাটছাট করে ট্রাম্প আবার ইরানের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে। সেটার ব্যাপারেও ইরান যতটুকু জানতে পেরেছি এখনো জবাব দেয়নি। শোনা যাচ্ছে যে ইরান নিজেরা আরো একটি প্রস্তাব দেবে, সেটার ব্যাপারে ট্রাম্প কি সিদ্ধান্ত নেয় তার অপেক্ষায় থাকতে হবে। ওদিকে আমেরিকায় ট্রাম্পের উপর চাপ আনুষ্ঠানিকভাবে বেড়ে চলছে। এর আগেও আমরা তার উপর চাপ দেখেছি, কিন্তু এবার কংগ্রেসের পক্ষ থেকে চাপ বেড়ে গেছে। এর আগে কংগ্রেসের সদস্যরা বারবার ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার বিষয়ে প্রস্তাব পাশের চেষ্টা করলেও বারবারই ব্যর্থ হয়েছে, কারণ কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেট, নিম্নকক্ষ, প্রতিনিধি পরিষদ সব জায়গাতেই ট্রাম্পের দল রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু এবার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এবার প্রতিনিধি পরিষদে এরই মধ্যে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিতকরণের প্রস্তাব পাশ হয়ে গেছে। কিভাবে পাশ হলো? এখানে প্রায় 10 জন ট্রাম্পের দলের প্রতিনিধি এই প্রস্তাব যাতে পাশ হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করেছেন। 4 জন সরাসরি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, 6 জন অনুপস্থিতি থেকে এই প্রস্তাব পাশে সহযোগিতা করেছেন। ওদিকে এই প্রস্তাব এখন সিনেটে যাবে। সিনেটেও আমরা জেনেছি যে অন্তত 3 জন রিপাবলিকান সদস্য অর্থাৎ ট্রাম্পের দলের সদস্য এই প্রস্তাবের পক্ষে রায় দেবেন। এর ফলে সিনেটেও এটি পাশ হয়ে যাবে। এরপর যাবে ট্রাম্পের কাছে, ট্রাম্প এতে ভেটো দেবেন। তাহলে কি দাঁড়ালো যে এই প্রস্তাব শেষ পর্যন্ত ট্রাম্পের উপর কার্যত কোনো চাপ তৈরি করবে না, কারণ তিনি তার এই প্রস্তাবটি, তার বিরোধী প্রস্তাবটি ভেটো দিয়ে দিবেন। কিন্তু এটি আমেরিকায় নানা অঙ্গনে চাপ বাড়িয়ে দেবে, কারণ তার দল ক্ষমতায় থাকার পরও, তার দল সংখ্যাগরিষ্ঠ থাকার পরও এই বিল পাশ হওয়ার অর্থ হলো তার দলের ভেতর ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। তার দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং এই যে প্রবণতা শুরু হয়েছে এটা দিন দিন বাড়তেই থাকবে। এর ফলে ট্রাম্পের উপর এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। ট্রাম্পের যে বর্তমান যুদ্ধংদেহী অবস্থান সেটা দুর্বল হয়ে পড়বে। ইরানে আজ ঈদে গাদির এবং ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে সারা দেশে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিশেষ করে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির
যে মাজার শরীফ, সেখানে প্রতি বছর এই মরহুম ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশ হয়। সেখানে নিয়ম অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা বক্তব্য রাখেন। শহীদ সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনি সবসময় সেখানে উপস্থিত হয়ে সরাসরি বক্তব্য রাখতেন। আজ সেখানে যে সমাবেশ হয়েছে সেখানে তার আসনটি খালি রাখা হয়েছে। সবাই তার জন্য কেঁদেছেন বিপ্লবের রূপকার ইমাম খোমেনির জন্য, কেঁদেছেন বর্তমান সর্বোচ্চ নেতার যে বাবা সাইয়েদ আলী খামেনির জন্য। এই দিবস উপলক্ষে নিজেদের মধ্যে ঐক্য আরো জোরদার করার চেষ্টা করেছে ইরানের সরকার ও জনগণ। সারা দেশে নতুন করে বিপ্লবের প্রতি মানুষ আনুগত্য প্রকাশ করেছে, আনুগত্যের শপথ নিয়েছে। ইরানের বর্তমান যে সর্বোচ্চ নেতা তার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন মানুষজন। এর বাইরে ইরানের শত্রুদের বিরুদ্ধে সর্বত্র জনগণ স্লোগান দিয়েছেন। ইরানে শত্রুদের বিরুদ্ধে প্রতি রাতেই যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশও অব্যাহত রয়েছে। সেখানে জনগণ যে ঐক্যবদ্ধতা প্রতি রাতেই ফুটে উঠছে। ইরানের সর্বোচ্চ নেতা এর আগে তার শ্বশুরের মাধ্যমে এই সমাবেশগুলো প্রতিদিন অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন জাতির প্রতি। ইরানের জনগণ সেই আহ্বানে সাড়া দিয়ে প্রতিদিন সন্ধ্যা হলেই রাস্তায় নেমে আসছেন এবং পতাকা হাতে এবং বিপ্লবের স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে শহরে শহরে সমাবেশ করছেন। প্রতিটি ময়দানে ইরানিরা সমাবেশ করে তাদের ঐক্য সংহতির কথা জানিয়ে দিচ্ছেন, যা আমেরিকা এবং ইসরায়েলের মতো শত্রুদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। তারা নতুন করে আর আগ্রাসনের সাহস পাচ্ছে না। ট্রাম্প ইরানের এই সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। এটি নতুন কিছু নয়। ইরানের আগের সর্বোচ্চ নেতার সঙ্গেও বারবার বৈঠক করার আহ্বান জানিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত তিনি জনপ্রিয়, বিশ্বের অত্যন্ত সম্মানিত একজন নেতাকে ট্রাম্প হত্যা করেছেন। এখন তিনি নতুন সর্বোচ্চ নেতা সঙ্গে বৈঠক করতে চান, তার সঙ্গে দেখা করতে চান। এগুলো সত্যিই হাস্যকর। ইরানের সংসদ স্পিকার, যিনি এখন প্রধান আলোচক হিসেবেও বিবেচিত, তিনি বলেছেন যে এখন থেকে ইরানের উপর যে কোনো আঘাতের পাল্টা জবাব দেওয়া হবে। একটি আঘাতও, একটি আগ্রাসনও বিনা জবাবে পার পাবে না। ইরানের অবস্থান এখন সুস্পষ্ট। ইরান যুদ্ধের জন্য আবারও সম্পূর্ণ প্রস্তুত। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।